আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনায় তারাই অভিজ্ঞ। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা বনানী মাঠে পথসভায় তিনি আরও বলেন, বিএনপি সরকারে গেলে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার কথাও বলেন তিনি। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব শ্রেণীর মানুষ নিরাপদে থাকতে পারে। শহরের জলাবদ্ধতা যানজট কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনকে ধারণ করে দেশ পুনর্গঠন করা হবে। বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে অভিযোগ করে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করেন বিএনপি প্রধান। গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে শহর গ্রাম সব মিলে ১ লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই সকল স্বাস্থ্যকর্মী বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে। বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করানো হবে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই একমাত্র রেকর্ড আছে, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে। ঢাকা ১০ আসনের কলাবাগানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাব সেখানে। কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নাই। আগেই বলেছি, এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠান না, গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনের নির্বাচন। বিগত ১৬ বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের গ্রামগঞ্জে শহর সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না, ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না, স্কুল কলেজগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে। বহু এরকম আরো অনেক সমস্যা আছে। আসুন, আমাদেরকে এখন এই পরিবর্তন করতে হবে। পৃথিবীর বহু দেশ ছিল যেই দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিল, কিন্তু তারা পরিশ্রম করেছে, পরিশ্রম করার মাধ্যমে তারা তাদের দেশের অবস্থা, মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ বাংলাদেশও পারবে, বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুনর্গঠন করতে, আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, বারবার আমি এক কথা বলছি, এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের আওতার ভিতরে না। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি একটি মহল, তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা ১০ সহ সকল গণতান্ত্রিকামী মানুষ এবং যারা চায়, সেই সকল গণতান্ত্রিকামী মানুষ যারা চাই এই দেশের মানুষের, এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে, আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে, যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআই নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে, সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজে আমরা যদি সতর্ক থাকি, তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে।
প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে কাজ করব। এতক্ষণ ঢাকা 10 শাসনের কলাবাগান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশ বিশেষ দেখছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসির চিঠিতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। চিঠিতে আরও বলা হয়, উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্টরা, তেমনি নির্বাচনে মোবাইল ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশন একই পথে হাঁটছে বলে মন্তব্য করেন জামায়াতের নামী ডক্টর শফিকুর রহমান। দুপুরে 11 দলীয় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের মধ্যে এই আদেশ পরিবর্তন করা না হলে আগামীকাল ইসি ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করার কথা বলেন তিনি। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল নাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকাল থেকেই বিএনপি, জামাত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন আগামীর পরিকল্পনা। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। এদিন ঢাকা 18 আসনে শেষ দিনের প্রচার চালিয়েছে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় ব্যালটের মাধ্যমে ইসলামের লেবাসধারীদের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে একই আসনের প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন 11 দলীয় জোটের প্রার্থীরাও। পাশাপাশি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে সেই জিনিসগুলো প্রার্থীরা মাথায় রাখছেন। পাশাপাশি আল্লাহর রাস্তে বেহেশতের টিকিট বিক্রি করা বাদ দেন। আমরা বেহেশতের টিকিট কিনে আমরা জান্নাতে যেতে চাই না। আমরা আমাদের কর্ম করে সমাজে ভালো মানুষ হিসেবে কাজ করে এই দেশের পরিবর্তন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করে, আমরা সেভাবে আমাদের কর্ম দিয়ে আমরা জান্নাতে যেতে চাই নাকি। 42% ভোটার জীবনে আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের জন্য এটি খুবই আশার একটি ভোটের সুযোগ। তারা অনেকে কমপ্লেন করতেছে, অভিযোগ করছে তারা নাকি অনেক বছর ভোট দিতে যায়নি। তবে এবার আমরা আশাবাদী যে আমাদের পার্সেন্টেজ বাড়বে, ভোটারের সংখ্যা বাড়বে। দর্শক, নির্বাচনী ক্যাম্পেইনের খবর জানাতে ঢাকা 13 আসন মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আজ তো শেষ মুহূর্তের প্রচারণা চলছে, প্রার্থীরা কি বলছেন? এছাড়া গণসংযোগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে?
আরে আসলে শেষ দিনে কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছেন প্রার্থীরা। তাদের যে শেষ সময়ের কাজ, প্রচার প্রচারণা, কর্মীদের নিয়ে মিটিং, সেগুলোই শেষ করছেন। আমরা এখন অবস্থান করছি ঢাকা 13 আসনে, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি তার যে কর্মীরা রয়েছেন তাদের সাথে একটি ঘরোয়া মিটিং করছেন। এর পরবর্তীতে কিন্তু তিনি বেলা 2:30-3টার দিকে তার যে পুরো সংসদীয় আসন রয়েছে সেখানে একটি মিছিল করবেন এবং সবাইকে আসলে তার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন সেই মিছিল থেকে। আমরা একটু জেনে নিব ভাইয়া, প্রচার তো একদম শেষ সময়, আজ রাত গেলেই প্রচার শেষ, পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সো ফার আমরা সকলের কাছ থেকে সঠিক সহযোগিতাগুলো পাচ্ছি। আপনার আমাদের পুলিশ প্রশাসন বলেন, আমাদের বাকি নির্বাচন মানে আমাদের রিটার্নিং অফিসারের কর্মকর্তার দপ্তর বলেন, সব জায়গা থেকে আমরা সঠিকভাবে মানে জ্ঞান আমাদের পক্ষে এর পক্ষে ওর পক্ষে না, সঠিক আনবায়াসড রেসপন্স সোফার পাচ্ছি। আমি অত্যন্ত আশাবাদী আগামী 3 দিন যদি তারা এই আচরণটা ধরে রাখতে পারেন, তারা যদি সুন্দরভাবে 12 তারিখ পর্যন্ত মানে 12 তারিখ ভোট গোনা শেষ হওয়া পর্যন্ত আনবায়াসড ভাবে এই কাজগুলো করতে পারেন, তাহলে আমরা সুন্দর একটা নির্বাচন পেতে যাচ্ছি। আমাদের নির্বাচন কমিশন নিয়ে কিছু আশঙ্কা এখনো রয়ে যাচ্ছে। পোস্টাল ব্যালট, ভোট গোনার সিস্টেমগুলো, এইবার যেমন ভোটার স্লিপে আমাদের পোলিং এজেন্টদের কাছে ছবি থাকবে না, শুধুমাত্র প্রিজাইডিং অফিসের কাছে ছবি থাকবে। এইগুলো কিছু জিনিস আছে যেগুলো আসলে একটু প্রশ্নবিদ্ধ করে জিনিসপত্র, বাট তবুও আমরা বিশ্বাস রাখছি ইলেকশন কমিশনের উপরে, ওই দিকেই আমরা আগাচ্ছি। আসলে যেটি শুনছিলেন, তিনি আশাবাদী যে 12 তারিখে একটি ভালো ভোট হবে এবং সেখানে সব পক্ষই নিরপেক্ষ থাকবে এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তো এই ছিল ঢাকা 13 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তী সংবাদে আরেকটি আসনের সংবাদ আমরা জানিয়ে দিব। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। এবার নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। নির্বাচনে কোনো থ্রেট নাই জানিয়ে তিনি দাবি করেন, সাধারণ সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাহিদ রহমানের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এর আগে ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন মহানগর পুলিশের। আসন্ন নির্বাচনে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। 25,000 সদস্য প্রশিক্ষণ নিয়ে মাঠে কাজ করবে নির্বাচনে। 2,131টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র 1,014টিতে থাকবে 4 জন করে পুলিশ, আর 37টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 7 জন। পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরপেক্ষভাবে কাজ করে এবার উদাহরণ তৈরি করা হবে। আমাদেরকে তো নিরপেক্ষতা শো করতে হবে। এক নাম্বার, আমাদের পুলিশ ইজ ভেরি নিউট্রাল। নির্বাচনে ঢাকায় কোনো হুমকি নেই, বরং স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলছে বলে দাবি করেন তিনি। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ, যেখানে নানা ধরনের সমস্যা আছে। এরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। এদিকে শুক্রবার যমুনা অভিমুখে নবম গ্রেডের দাবিতে আন্দোলনের সময় আন্দোলনকারীদের পাশাপাশি সাংবাদিকদেরও কেন পুলিশের মারধরের শিকার হতে হলো, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ডিএমপি কমিশনার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি ও প্রথম দিনের জেরা শেষ হয়েছে। বাকি জেরা 18 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। এখন এই ট্রাইব্যুনালে গুমের একটি মামলার বিচার কাজ চলছে, পরে হবে আরও 8টি মামলার বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। গ্যাস সংকটে যখন বাসাবাড়ির চুলোতে জ্বলছে না আগুন, তখন রাজধানীর সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে করে কলকারখানায় পাঠানো হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি। নিয়মের তোয়াক্কা না করেই তিতাসকে ম্যানেজ করে চলছে এই অবৈধ ব্যবসা। অথচ জ্বালানি সংকটে ভুগছে রাজধানীর যানবাহনগুলো। বিস্ফোরক অধিদপ্তরের আশঙ্কা, অবৈধ
সিলিন্ডার ব্যবহারে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বারবার যোগাযোগ করা হলেও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তিতাস। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। কন্টেনার ভর্তি সিলিন্ডার লোড করা হচ্ছে গ্যাস। যাত্রাবাড়িতে এমন চিত্র প্রতি রাতের। যাত্রাবাড়ি রায়েরবাগ ঘুরে দেখা যায় ক্যাবেক্স, মাল্টিমিডিয়া, WZ সহ আশেপাশের সিএনজি স্টেশনগুলো থেকে পাচার করা হচ্ছে গ্যাস। শত শত সিলিন্ডার গ্যাস ভর্তি করে নিমিষেই হাওয়া। এটাই ফ্যাক্টরি। কোন ফ্যাক্টরিতে? এই যে সিমেন্টের ফ্যাক্টরিতে। পুরোটাই সিলিন্ডারে ভরা। গ্যাস যায় কোথায়? যায় তো ওরা উপর যায় উপর। কোথায় যায় এসব গ্যাস? আচমকা ITVর ক্যামেরা দেখে যেন বোবা হয়ে যায় সিএনজি স্টেশনের কর্মীরা। সঠিক কিংবা বেঠিক এটা তো আমরা বলতে পারবো না, কর্তৃপক্ষ বলতে পারবো। এটা দেওয়া নিষেধ না? এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, কারণ আমরা এখানে জব করি। আপনি দিনের এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আমি কিছু বলতে পারবো না। পরে সংবাদ প্রচার না করতে ম্যানেজ করতে একের পর এক অফার করতে থাকে পাম্প মালিকরা। একটু অনুরোধ করবো, কালকে একটু আসেন আমার সাথে চা খান, দেখে যান। এসব সিএনজি স্টেশনকে অবৈধ সরবরাহে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের রায়েরবাগ শাখার DGM নজরুল ইসলাম। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। কদিন আগে আমরা 10-15 দিন মনে হয় আমরা একটা সিডি সবগুলোর কাস্টমারকে সিডি দিয়েছি, এই বেআইনি কাজ করা যাবে না। হ্যাঁ, বিস্ফোরক অধিদপ্তর বলছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস এভাবে সিলিন্ডারে পরিবহন পুরোপুরি নিষিদ্ধ। এতে করে সিলিন্ডার বিস্ফোরণে বড় রকমের ঝুঁকি আছে বলেও মনে করেন এই সহকারী বিস্ফোরক পরিদর্শক। বাংলাদেশে সিএনজি বিধিমালায়, ঠিক আছে, বা গ্যাস সিলিন্ডার বিধিমালা 1991, এই কোনো বিধিমালাতেই কাভার্ড ভ্যানে করে সিএনজি সিলিন্ডার পরিবহনের বা সিএনজি পরিবহনের কোনো বিধান নাই। সিএনজি এই সিলিন্ডারগুলো প্রতিটা সিলিন্ডার 3000 থেকে 3500 PSIG চাপে এটা থাকে, ঠিক আছে। এটা যদি দুর্ঘটনা ঘটে, এক্সপ্লোশন ঘটে, তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। অবৈধ সিএনজি সরবরাহে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জননিরাপত্তায় কবে ঘুম ভাঙবে তিতাসের, এমন প্রশ্ন নগরবাসীর। রনি মজুমদার, RTV, ঢাকা। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাত 12:30টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় সংসদ নির্বাচন ও রমজানে পুণ্য খালাসের সাথে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় 10% নয় 5% উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে NBR। এই বিষয়ে মঙ্গলবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে। NBR জানিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে কোনো কর নেই। তবে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ 5 লাখ টাকা ছাড়ালে মুনাফার উপর 10% কর প্রযোজ্য হবে। এছাড়া অতিরিক্ত কাটার টাকা অনলাইনে আবেদন করে ফেরত পাওয়া যাবে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ভুল করে বেশি কর নেয় প্রায় 10 লাখ বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় 25 কোটি টাকা অতিরিক্ত আদায় হয়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপেও। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাপ প্রেজেন্টস চায়ের আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি গিয়াসউদ্দিন রনি আছি আপনাদের সাথে। গনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
আগত যে নির্বাচন আমাদের সামনে আসতেছে সেই নির্বাচনেই আমরা আশা করব বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন তারা 100% আন্তরিকতার সাথে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করে একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। আমার মনে হয় যে তারা আগামী নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো কিছু করবে না, কারণ তারা চায় না যে তাদের উপরে দোষ চাপাক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। ভূমি জমিনগুলা যারা জবরদখল করি নে তাদের হাতের থেকে যেমন আমরা রক্ষা পাই এবং আমাদের কৃষকের ভবিষ্যৎ যেন উপকারে লাগে। যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে কম বেশ সহিংসতা সংঘটিত হয়েছে। আর সামনে যেহেতু নির্বাচন, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উনি চাচ্ছে সহিংসতা ঠেকাতে। এই সহিংসতা ঠেকানোর জন্য প্রথমত যে নিরাপত্তা দরকার, বিশেষ করে সাধারণ মানুষের জনসম্পৃক্ত করতে ভোটকে, সেই ভোটকে যদি আমরা নির্বিঘ্ন করতে চাই তাহলে আমাদেরকে ভোট কেন্দ্রে বিশেষ করে সহিংসতা ঠেকানো দরকার। হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।